বাসর রাতে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা কোনো দিন আমি করিনি। আমার স্বামী শিশিরের সাথে বসে গল্প করছিলাম। হঠাৎ এসে কেউ দরজায় টোকা দিল। শিশির দরজা খুলতেই ঘরে ঢুকল তার ছোট চাচির মেয়ে অর্নি। অর্নি এসেই আমার পায়ে পড়ে গেল আর কাঁদতে লাগল। আমি বললাম, কি হলো তোমার? আরে এমন করছো কেন তুমি? অর্থি কাঁদতে কাঁদতে বলল, ভাবি, আপনি আমার সর্বনাশ করবেন না প্লিজ। শিশির ভাইয়াকে আপনি ডিভোর্স দিয়ে দিন। আমি বড় অবাক হয়ে বললাম, কি বলছো এসব অর্নি? তোমার মাথা ঠিক আছে তো? অর্নি বলল, এখন ঠিক আছে, একটু পর ঠিক থাকবে না। মানে? অর্নি আবার কাঁদতে শুরু করল, আমার পা শক্ত করে ধরে। আমি এবার শিশিরের দিকে তাকালাম। বললাম, ও এমন করছে কেন? ওর কি সমস্যা হয়েছে? শিশির বোকার মতো তাকিয়ে আছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। আমি অর্নির দুটো হাত ধরে বললাম, অর্নি, তোমার কি হয়েছে খুলে বলো প্লিজ। অর্নি কাঁদতে কাঁদতে বলল, শিশির ভাইয়ার সন্তান আমার পেটে। এই দেখো, হাত দিয়ে দেখো তুমি। অর্নি আমার হাতটা টেনে নিতে চাইল তার তলপেটের কাছে, কিন্তু আমি এক ঝটকায় ওর কাছ থেকে সরে গিয়ে খাটের একপাশে বসে আতঙ্কিত চোখে তাকালাম শিশিরের মুখের দিকে। তারপর কাঁপা কাঁপা গলায় বললাম, শিশির, এই শিশির, ও কি বলল তোমার কথা? তুমি আমার সর্বনাশটা কেন করলে? কেন? শিশির হতভম্বের মতো আমার দিকে তাকিয়ে বলল, না, ও মিথ্যা বলছে। অর্নি এবার শিশিরের কাছে গিয়ে ওর একটা হাত ধরল। তারপর বলল, কেন মিথ্যে বলছো তুমি? আমার সবকিছু শেষ করে দিয়ে কেন এখন অস্বীকার করছো? তুমি না কুরআন শপথ করে বলেছিলে, আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে না। তোমার এই কথা মেনেই তো আমি তোমার কাছে আমাকে সঁপে দিয়েছিলাম। আর তুমি কি না এখন সবকিছু অস্বীকার করছো? কথাগুলো বলে আবার হাউমাউ করে কেঁদে উঠল অর্নি। শিশিরের চোখ দেখা গেল এবার লাল টুকটুকে হতে। সে তার লাল চোখ নিয়ে এগিয়ে এলো অর্নির কাছে। তারপর অর্নির চুল টেনে ধরে বলল, বের হয়ে যা বলছি আমার ঘর থেকে। অসভ্য মেয়ে। শিশিরের এমন আচরণ আমার মোটেও সহ্য হয়নি। সঙ্গে সঙ্গে আমি বিছানা থেকে নেমে এসে শিশিরের সামনে দাঁড়িয়ে ওর গাল ঘষে দুটো চড় বসিয়ে দিয়ে বললাম, লজ্জা করে না তোমার এসব করতে? একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে এখন তাকে ঘর থেকে চুল টেনে ধরে বের করে দিচ্ছ। কি ভেবেছ তুমি নিজেকে? আমি সবকিছু দেখে সহ্য করব? মেনে নিব যে তুমি সৎ ছেলে আর অর্নি মিথ্যুক, দুশ্চরিত্রা? না, কখনোই না। শিশিরের মুখটা হঠাৎ অসহায়ের মতো দেখালো। এই সুযোগে অর্নি তার কোমরের গিট থেকে বিষের একটা শিশি বের করে ফেলল। আর সেই শিশি সামনে ধরে বলল, আমাকে তাড়িয়ে দিল, আমি বিষ খেয়ে সুইসাইড করব। এমনিতেও তো আমার সবকিছু শেষই। আমি মরে গেলে তো কারোর কিচ্ছু যায় আসে না, তাই মরে যাওয়াই ভালো। শিশির এবার বেশ বিপাকে পড়েছে। ওর মুখটা কেমন শুকিয়ে মরা গাছের পাতার মতো হয়ে গেছে। আমি ওর দিকে তাকিয়ে এবার বললাম, কি এখন মুখটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে কেন? যখন একটা মেয়ের জীবন নষ্ট করেছিলেন তখন মনে পড়েনি এমন ঘটনা ঘটতে পারে? বাই দ্য ওয়ে, অর্নিকে তুমি বিয়ে করবে, আর আমি আগামীকাল চলে যাব এ বাড়ি ছেড়ে। কিন্তু তোমায় এখানে রেখে নয়, জেলে দিয়ে। শিশির যেন এবার কেঁদে ফেলবে। সত্যি সত্যি তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গালের উপর। সে এবার দাঁড়ানো থেকেই ধপ করে বসে পড়ল মাটির উপর। তারপর হাঁটুর ভেতর মাথা গুজে দিয়ে শব্দ করে কাঁদতে শুরু করল। অর্নি দ্রুত গিয়ে জড়িয়ে ধরল শিশিরকে। সে তার ভেজা গলায় বলল, তুমি কেঁদো না প্লিজ।
তোমার কান্না আমার সহ্য হয় না। এই দেখো আমি বিষের শিশি ফেলে দিচ্ছি। বলে অর্নি বিষের শিশিটা এক ঢিলে ছুঁড়ে মারল সামনের দিকে। আর শিশি ভেঙে গিয়ে ভেতরের সবটুকু তরল বিষ গড়িয়ে পড়ল মেঝেতে। কি দুর্গন্ধ সেই বিষের! সেই গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। বমি পাচ্ছে। মাথা কেমন ঘুরছে। মনে হচ্ছে এক্ষুনি আমি পড়ে যাব। অর্নি এসে তৎক্ষণাৎ আমায় ঝাপটে ধরল। তার বুকের উপরেই আমার অসার দেহটা আটকে থাকল। হুঁশ ফিরতেই দেখি শিশির আমার শিউরের কাছে বসে আছে। তার হাতে লাল টুকটুকে প্লাস্টিকের মগ। সেই মগ দিয়ে বালতি থেকে পানি তুলে আমার মাথায় ঢালছে। এপাশ ওপাশ তাকিয়ে দেখি অর্নি নাই এখানে। তাড়াহুড়ো করে আমি বিছানার উপর উঠে বসলাম। শিশির বড্ড অবাক হয়ে আমার দিকে তাকাল। তারপর ঠোঁট নেড়ে মনে মনে কি যেন বলল। তারপর শব্দ করে বলল, হঠাৎ করে এভাবে উঠে গেলে কেন? আমি কি যে ভয় পেয়েছি। আমি মুখ ভার করে বললাম, তোমার আবার ভয় পাওয়া? দুশ্চরিত্র ছেলেদের বুকের পাটা থাকে অনেক বড়। এরা ভয়ঙ্কর সব কাজ করে বেড়ায়। শিশির আমার এই কথায় কিছু মনে করেছে বলে মনে হল না। বরং সে খুব স্বাভাবিকভাবে আমায় বলল, পৃথু, তোমার চুল থেকে পানি পড়ে সারা শরীরে ভিজে যাচ্ছে। এই নেও গামছাটা দিয়ে মাথা মুছে নেও। শিশিরের এই আদিক্ষেতা আমার এখন ভালো লাগছে না। আসলে এখন আর ওকেই সহ্য হচ্ছে না আমার। তবুও ওর কাছ থেকে গামছাটা নিলাম। মাথা না মুছলে পানি গড়িয়ে পড়ে গোসল হয়ে যাবে আমার। শিশিরের দিকে কি মনে করে যেন একবার তাকালাম। ও দাঁড়িয়ে আছে বোকাদের মতো খাটের এক পাশে। ওর চোখ লাল। সারারাত না ঘুমানোর ফলে এমন হয়েছে। নাকি ও বসে আমার মাথায় পানি ঢালতে ঢালতে মেয়েদের মতো করে কেঁদেছে? আমি অর্নিকে দেখতে না পেয়ে বললাম, অর্নি কোথায়? শিশির কাঁপা কাঁপা গলায় বলল, চলে গেছে। চলে গেছে মানে? ও কি চলে যেতে আসছিল নাকি? ও বুঝেছি তুমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছ। আমি যাব। এক্ষুনি গিয়ে অর্নিকে এখানে নিয়ে আসব। শিশির বলল, এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে বাড়িতে। সুতরাং এখন ওখানে তোমার না যাওয়াই ভালো। ঝামেলা হয়েছে মানে কি? তুমি কি ওদের ভয় দেখাইছ? নাকি ভাইদের সাথে নিয়ে ওদের পিটাইয়া রাইখা আসছ? শিশির খাটের একপাশে বসল। তারপর বলল, শুনো পৃথু, ওর সাথে আমার কোনো রিলেশন টিলেলন ছিল না। ও এসে এখানে সব বানিয়ে বানিয়ে বলছে। শিশিরের কথাটা শুনে রাগে আমার শরীর জ্বলে উঠল। কি ভয়ঙ্কর মিথ্যা কথাটা বলল ও আমার সাথে। ভেবেছে ও যা বলবে এখন তাই বিশ্বাস করব আমি। আমি এবার চোখ গরম করে বললাম, নিজেকে খুব চতুর ভাবো না? ওর সাথে ওইসব না করলে ছোট বোন হয়ে তোমার বাসর ঘরে এসে এইসব কিছু করার সাহস পেত? শিশির সাথে সাথেই বলল, এটা তো আমারও প্রশ্ন। ওর এত বড় সাহস হয় কি করে? অধিকার থেকে। তুমি একটা মেয়ের সাথে দৈহিক সম্পর্ক করে ফেলেছ। এমনকি তার পেটে তোমার রক্তের সন্তান বড় হচ্ছে। সেই মেয়ে কি এখনো ভয় পেয়ে ঘরে বসে থাকবে নাকি? তোমার ভাগ্য ভালো যে তোমায় কেটে টুকরো টুকরো করেনি অর্নি। ছি ছি ছি। এই পচা মুখে আর কথা বলো না আমার সাথে। শিশির প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, আমায় তুমি বুঝতে চেষ্টা করো পৃথু। আমি একটুও মিথ্যে বলছি না। আসলে আমি কিছুই বুঝতে পারছি না। অর্নি এসে হঠাৎ এমন উদ্ভট আচরণ করল কেন আমার সাথে? আমি শব্দ করে হেসে উঠে বললাম, এখন তুমি অনেক কিছুই বুঝবে না। নিজেকে ভালো প্রমাণ করার জন্য কতভাবে অভিনয় করবে তুমি। কিন্তু সমস্যা হলো কি আমি এইসবের কোনোটাই বিশ্বাস করব না।
আমি শুধু এটা বিশ্বাস করব যে তুমি একটা নোংরা ছেলে। তুমি একটা প্রতারক। আমি তোমায় সহজে ছেড়ে দিব না। আমার সাথে প্রতারণা করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে তা তুমি হাড়ে হাড়ে টের পাবে। শিশির খানিক সময় চুপ করে রইল। তারপর অনুনয় করে বলল, পৃথু, বাসর রাত প্রত্যেকের জীবনে মাত্র একবারই আসে। তাও মাত্র একটি রাত মাত্র। চলো আমরা এ রাতটা ভালোভাবে খাটাই। শিশিরের কথা শুনে আমার বড্ড হাসি পেল। ও কোনো মুখে এত সুন্দর বুলি আওড়াচ্ছে। লজ্জা করছে না ওর একটুও। দুটো মেয়ের জীবন নষ্ট করে দিয়ে সে বসে আছে তার বাসর ভালোভাবে খাটাতে। আমি এবার রাগত স্বরে বললাম, প্লিজ, আল্লাহর দোহাই লাগে তুমি আমার সামনে থেকে এখন চলে যাও। তোমায় দেখলেই আমার বমি পাচ্ছে। যাও যাও, এক্ষুনি সামনে থেকে চলে যাও বলছি। শিশির আর একটু এখানে দাঁড়াল না। কেমন বোকার মতো ঘর ছেড়ে বের হয়ে গেল। ও চলে গেলে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম। এতক্ষণ বহু কসরত করে নিজেকে ধরে রেখেছিলাম। কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইনি। এখন তো আমি এখানে একা। এখন যেমন ইচ্ছে তেমন করে কাঁদা যাবে। কি খারাপ কপাল আমার। বাসর রাত একটি পবিত্র রাত। এই রাতটা আমার জন্য এমন ভয়ঙ্কর হবে তা যদি আগে জানতাম তবে আমি কোনো দিন বিয়েই করতাম না। অথচ বিয়ের আগে শিশিরের সম্পর্কে কত প্রশংসা শুনেছি বাড়ির সবার কাছে। এমন লক্ষ্মী ছেলে নাকি লাখেও একটা হয় না। মা তো বারবার বলতো, পৃথু, তোর হলো রাজরানীর কপাল। এমন একটা ছেলে পাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার রে মা। তুই কিন্তু ওর সাথে সবসময় ভালো আচরণ করবি। কিছু চাওয়ার আগে তা তার হাতে পৌঁছে দিবি। এখন কেমন হবে যখন মার কাছে গিয়ে বলবো, মা, তোমার মেয়ের জন্য ঠিক করা লক্ষ্মী ছেলেটা অন্য মেয়ের পেটে তার সন্তান বড় করছে। তখন কি অবস্থা হবে মায়ের? ভাবছি আমি। ভাবতে ভাবতেও কান্না পাচ্ছে। কান্না পাচ্ছে আমার ভবিষ্যতের কথা ভেবে। শিশিরের সাথে আমার ডিভোর্স হওয়ার পর মানুষজনকে মুখ দেখাবো কি করে আমি? কতজন কত কথা বলবে। এই যে মা জনে জনে বলে রেখেছেন আমার মেয়ের জামাই লক্ষ্মী একটা ছেলে। যাদের কাছে এই কথাটা বলেছেন তিনি তাদের সাথে দেখা হলে তারা এখন কি বলবে আমায় দেখে? কিংবা আমার মাকে? শিশিরকে তাড়িয়ে দেওয়ার পর একলা একা বিছানায় পড়ে থেকে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না। ঘুম যখন ভাঙল দেখি জানলার ফাঁক গলে রোদের সরু ফালি এসে ঘরে ঢুকছে। তারপর দেয়ালের ঘড়িটার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। ও মা, ঘড়ির কাঁটা 10টার ঘরে। এত বেলা পর্যন্ত আমি ঘুমিয়েছি? না জানি এ বাড়িতে আমায় নিয়ে কত হাসি ঠাট্টা হচ্ছে। কিন্তু ততক্ষণে আরেকটা বিষয় মনে হয়ে যাওয়ায় মনটা আবার ভার হয়ে গেল। শিশির কেন এমনটা করল আমার সাথে? ওর যদি আরেকটা মেয়ের সাথে সম্পর্কই আছে তবে সেই সম্পর্ক রেখে আমায় বিয়ে করার প্রয়োজন হলো কেন তার? আর অর্নি, এই মেয়েটা আগে কি করেছিল? শিশিরের সাথে যেদিন আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তখন কেন সে এর প্রতিবাদ করেনি? যে মেয়ের পেটে সন্তান এসে গেছে সে মেয়ের তো তখন চুপ করে থাকার কোনো কথাই ছিল না। বিষয়টা আমার কাছে কেমন ধাঁধা ধাঁধা লাগছে। মনে হচ্ছে এখানে কোনো একটা সমস্যা আছে। কিন্তু সমস্যাটা আসলে করছে কে? যদি অর্নির কথা সত্য হয় তবে ওর সবকিছু লুকিয়ে রাখার কারণ কি এতদিন? আর যদি শিশিরের কথা সত্যি হয় তবে অর্নি শুধু শুধু তার আপন চাচাতো ভাইয়ের উপর তার বাসর ঘরে এসে নতুন বউয়ের কাছে তার বিষয়ে এমন অপবাদ দিয়ে যাবে কেন? কেনই বা শুধু শুধু বলে যাবে আপনি শিশির ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিন প্লিজ? আমার মাথা ঘুরছে। এত চিন্তা মাথায় নিয়ে ভালো থাকা যায় না। এই মুহূর্তে আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না কিছুই।
দরজা খুলব কি খুলব না? যদি খুলি তখন তো আমার শাশুড়ি হয়তোবা জিজ্ঞেস করবেন শিশিরের বিষয়ে। শিশিরকে নিয়ে আপুরাও প্রশ্ন তুলতে পারে। হয়তোবা জিজ্ঞেস করবে তুমি ঘরের ভেতর থেকে ওকে বের করে দিয়েছিলে কেন? কি সমস্যা? তখন আমি সরাসরি ওদের কাছে বলে দিব আপনার ভাই একটা অসভ্য ছেলে। ওর সন্তান কনসিভ করেছে অর্নি। তখন কেমন হব? নাকি আমি নিজেই খুব সাবধানে অর্নির সাথে দেখা করব? কথা বলবো এই বিষয় নিয়ে। যেভাবেই হোক সত্যটা বের করে আনব সামনে। আসলে আমার যেভাবেই হোক সত্যটা জানতে হবে, নয়তো অনেকগুলো জীবন একসাথে নষ্ট হয়ে যাবে। দরজাটা খুললাম ভয় ভয়। তারপর হেঁটে বারান্দার দিকে যেতে লাগলাম। আমায় দেখে দেখি সবাই কেমন ঠোঁট টিপে হাসছে। ওরা এমন করে হাসছে কেন? কিছুই বুঝতে পারছি না। ঘর থেকে তড়িৎ পায়ে শিশিরের মা আমার কাছে এলেন। এসে বললেন, অত বেলা করে ঘুমালে চলবে মা? ঘড়িতে কত বাজে জানো? আমি আমতা আমতা করে বলতে লাগলাম, না মানে, একটু নানা, মানে। আমার শাশুড়ি মা ফিক করে হেসে ফেললেন। তারপর বললেন, বুঝেছি আমি। তো শিশির কোথায়? ছাগলটার স্বভাব আর গেল না। ফজরের আজান হতেই তার বাসা ছেড়ে বের হয়ে চলে যেতে হবে হাঁটাহাঁটি করতে, ব্যায়াম করতে। আরে ছাগল, তুই কি ডায়াবেটিকের রোগী নাকি রে? ব্যায়াম কি তোর বিয়ের চাইতে বেশি উপকারী নাকি? শত দুঃখের মাঝেও আমার শাশুড়ির কথা শুনে হাসি পেয়ে গেল আমার। শব্দ করে হেসে উঠলাম আমি। আমার শাশুড়ি আমার একটা হাত ধরে রান্নাঘরের দিকে টেনে নিয়ে যেতে যেতে বললেন, ছাগলটাকে একটা ফোন দেও মা। আমার ফোন তো আমি সাথে নিয়ে আসিনি মা। ফোন আমি বাড়িতেই রেখে এসেছি। আর মনে মনে ভাবছি, আল্লাহ আমার যদি ওকে ফোন দেয়া না লাগত। কিন্তু না। আমার শাশুড়ি ঘর থেকে তার ফোন এনে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ওকে বলবে, এই ছাগল, তুমি কোথায় আছো? বলতে পারবে না তুমি? আমার মোটেও ভালো লাগছে না এসব করতে। এমনিতেই শিশিরের প্রতি আমার অনেক রাগ জমে আছে। আমার শাশুড়ি আমায় চুপ করে থাকতে দেখে বললেন, মেয়ের কাণ্ড দেখো। তোমার শ্বশুরকে তো আজ সকালেও আমি ছাগল ডেকেছি। কেন ডেকেছি জানো? আমি মার দিকে তাকালাম। মুখে বললাম না কেন, কিন্তু আমার তাকানোটাই এমন। ঠিক তিনি বুঝতে পারছেন আমি জানতে চাই তিনি কেন আমার শ্বশুরকে ছাগল বলে ডেকেছিলেন। আমার শাশুড়ি মৃদু হেসে হেসে বললেন, সকাল 7টা বাজে আমরা টেবিলে বসে নাশতা করছিলাম। তোমার শ্বশুর হঠাৎ বলে উঠল, এই, তোমার বৌমা এখনো ঘুম থেকে উঠে না কেন? আমি ওর দিকে লাল চোখে তাকালাম। ভয় ওর মুখ কেমন শুকিয়ে যেতে লাগল। আমি তখন বললাম, ছাগল। আমি ফের হেসে ফেললাম। আমার শাশুড়ি এবার বললেন, ছাগল ডেকেছি ভয় পাওয়ার জন্য নয়। তবে তবে কথাটি আমি বলিনি। কিন্তু আমার শাশুড়ি জানেন এই কথাটিও আমি জানতে চাই কেন তিনি আমার শ্বশুরকে আসলে ছাগল ডেকেছেন। আমার শাশুড়ি এবার বললেন, ওই যে কথাটা বলল, তোমার বৌমা এখনো ঘুম থেকে উঠে না কেন? এই কথাটা বলার জন্য। আরে বাসর রাতের পরদিন কোনো মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে নাকি? যে মেয়ে বাসর রাতের পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে সে একটা বেকুব মেয়ে। বেকুব মেয়ে ছাড়া এমন কাণ্ড কেউ করে না। কথাগুলো বলে আবার হি হি করে হেসে উঠলেন আমার শাশুড়ি মা। তার সাথে সাথে নিচ দিকে মাথা নুইয়ে দিয়ে আমিও হেসে উঠলাম। হি হি হি, হি হি হি। শাশুড়ি মা এবার বললেন, ফোনটা করো। আমার সারা শরীর কেমন একটা ঝাঁকুনি দিয়ে উঠল। হায় আল্লাহ, বদমাশটাকে আমার ফোন করতেই হবে এবার। মন না চাইলেও নম্বর তুলে শিশিরকে ফোন করলাম আমি।
শিশির ও পাশ থেকে ফোন রিসিভ করেই বলতে শুরু করল, হ্যালো মা, তুমি আমায় বাসায় আসার জন্য রিকোয়েস্ট করো না কিন্তু একদম। তোমার বৌমা তোমার কাছে কি বলেছে? আমি খারাপ? অর্নির সাথে আমার রিলেশন ছিল। ওর পেটে আমার বেবি, তাই না? আর তুমি তো তা জানতেই ফোন করেছ না? এরপর বাসায় ডেকে নিয়ে বাড়িতে সালিশ বসাবে? আচ্ছা মা, তোমার বোঝ হবে কোনো দিন বলো? এই সব বিষয় নিয়ে বাড়িতে কথাবার্তা হলে, আলোচনা হলে বাইরের মানুষ কি বলবে শুনি? এর চেয়ে আমি দূরেই থাকি। দূরে থাকলেই ভালো থাকব। তোমরা সালিশ ডেকে সালিশ করো। আমি এ ব্যাপারে ছিলাম না, জানিও না কিছু। আমাকে এসবে টেনো না বলছি। শিশির একদমই কথাগুলো বলে শেষ করল। ও ভেবেছে ওর মাই তাকে কল করেছে। মা সামনে। এই মুহূর্তে ওকে কি বলবো বুঝতে পারছি না। ও ভেবেছে আমি এতক্ষণে সবকিছু বলে দিয়েছি মার কাছে। কিন্তু আমি তো এখনো কিছুই বলিনি কারোর কাছে। তাই ফোন কানে ধরেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। এদিকে মা তাড়া দিচ্ছেন। ফিসফিস করে মা বললেন, বলো। বলে ফেলো। ছাগল। এই ছাগল। না চাইলেও মুখ ফসকে আমার বেরিয়েই গেল, এই ছাগল, তুমি এখন কোথায় আছো? এত বেলা হয়েছে এখনো বাইরে কি হুম? কথাগুলো বলে নিজের জিভে নিজেই কামড় দিয়ে বসলাম। মা চুলোর কাছে দাঁড়িয়ে কড়াইয়ের উপর চামচ নাড়তে নাড়তে অট্টহাসিতে ফেটে পড়লেন। আর লজ্জায় আমার মুখ লাল হয়ে উঠতে লাগল মুহূর্তে। ও পাশ থেকে শিশিরও বেশ চমকে উঠল। গলাটা আমার ঠিকই চিনতে পেরেছে। কিন্তু বিশ্বাস করতে পারছে না কিভাবে হঠাৎ আমি স্বাভাবিক হয়ে গেছি। শিশির ও পাশ থেকে চমকে ওঠা গলায় বলল, পৃথু তুমি? আমি জানি এখন কথা বললেই কথা বাড়বে। আর ওর সাথে কথা বলতে গেলেই রাগে আমার মাথা গরম হয়ে উঠবে। তখন মুখ ফসকে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। মার সামনে যদি মুখ ফসকে কোনো খারাপ কথা বেরিয়ে আসে তখন সর্বনাশ হবে। তাই দ্রুত বললাম, শুনো, তুমি 10 মিনিটের ভেতর বাড়ি ফিরবে। দেরি করবে না কিন্তু। বলেই এ পাশ থেকে ফোন কেটে দিলাম। মা তখন আমার দিকে তাকিয়ে বললেন, শেষের কথাটা হয়নি। শেষের কথাটা আরেকবার থেকে এভাবে বলবে, দেরি করলে খবর আছে কিন্তু। এই কথা বললে দেখবে বেচারা বাথরুমে থাকলে ওখান থেকে কাজ বাকি রেখেই দৌড়ে তোমার কাছে আগে আসবে। একবার হলো কি, তোমার শ্বশুর বাজারে গিয়েছেন সেভ করতে। তার সেভ তখন অর্ধেক হয়েছে। গালের এক পাশের দাড়ি কেটেছে আর অন্য পাশ হয়নি। তখন আমি ফোন করে বললাম, এই শুনো, বাড়িতে একটা সমস্যা হয়েছে। তোমাকে 5 মিনিটের ভেতর আসতে হবে। না আসলে খবর আছে। সেদিন 5 মিনিটও লাগেনি। 20 সেকেন্ড থাকতেই গালের এক পাশ সেভ করা আর অন্য পাশে দাড়ি নিয়ে হদারামের মতো আমার সামনে এসে হাজির হয়েছে তোমার শ্বশুর। আমি তার দিকে তাকিয়ে হাসতে হাসতে শেষ। সে দমের উপর দম ফেলতে ফেলতে বলল, কি হয়েছে বাড়িতে? কি সমস্যা হয়েছে? আমি হেসে বললাম, তোমার এক গালে দাড়ি অবস্থায় দেখতে আমার মন চেয়েছিল। তুমি না আসলে সমস্যা হতো। আমি কেঁদে কেটে জ্বর বসিয়ে ফেলতাম। এটা কি সমস্যার মধ্যে পড়ে না? বেচারা তখন যেন কেঁদে ফেলে অবস্থা। আর আমি তাকে এভাবে দেখে তো হাসতে হাসতেই শেষ। আমার শাশুড়ির হাস্য রসাত্মক কথাবার্তা শুনে হাসতে হাসতে আমিও শেষ। পৃথিবীতে এমন ভালো শাশুড়ি থাকলে বরের শত অত্যাচার সহ্য করা যায়। কিন্তু শিশির তো আমায় আর অত্যাচার করে না। ওর সমস্যা চরিত্রে। চরিত্র খারাপ ছেলে ও। এর জন্য আমার কি করা উচিত? সোজা বাপের বাড়ি চলে যাওয়া নাকি আরো কদিন এখানে থেকে আসল বিষয়টা বোঝা?
অর্ণিকে খুঁজে পাচ্ছি না কোথাও। আমি এ বাড়ির নতুন বউ, ঘর থেকেও তো বের হতে পারি না। অর্ণির মাও এখানে আসছে না। আসলে তো তার কাছে বলে দিতে পারতাম অর্ণিকে ডেকে পাঠাবার জন্য। আচ্ছা, মার কাছে কি একবার জিজ্ঞেস করা যায় না অর্ণির বিষয়ে? মা তো অত সিরিয়াস মানুষ না, তিনি বোধহয় কোনো কিছু সন্দেহ করবেন না। আবার আরেকটা বিষয়ও মনে হচ্ছে আমার, এই যে অর্ণির সাথে শিশিরের সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কথা কি শিশিরের মা কিংবা বাড়ির আর কেউ জানত না? মা যদি জেনে থাকেন তবে তার কাছে অর্ণির বিষয়ে কিছু জিজ্ঞেস করলে তিনি সন্দেহ করবেন না তো কিছু। তবুও আমি জিজ্ঞেস করেই ফেললাম। মা বয়ামে জলপাইয়ের আচার রাখছিলেন। আমি তখন তার পাশে গিয়ে দাঁড়ালাম। মা আমার দিকে তাকিয়ে বললেন, টক পছন্দ করো না খুব তুমি? এই কথা বলে আমার হাতে অনেকখানি আচার দিয়ে বললেন, খাও মা, যখন ইচ্ছে হবে বয়াম খুলে খাবে, পারলে সবটুকু খেয়ে ফেলবে কেমন? আমি মৃদু হেসে বললাম, আচ্ছা মা, ও ঘরের মেয়েটার কি নাম জানি, অর্ণি নাকি যেন? মা, আমি মৃদু হেসে বললাম, আচ্ছা মা, ও ঘরের মেয়েটার কি নাম জানি, অর্ণি নাকি যেন? মা সহজ সরলভাবেই বললেন, অর্ণি তো। কেন, ওর কি তোমার সাথে পরিচয় হয়নি? ওর কি হলো বুঝলাম না। চাচাতো ভাইয়ের বিয়ে গেল, তার কোনো আনন্দ উল্লাস নাই। আগে তো ও এমন ছিল না। মা বারান্দার একপাশে গিয়ে দাঁড়িয়ে ডাকলেন, অর্ণি, এই অর্ণি, তোর নতুন ভাবি তোকে ডাকে, একটু শুনে যা মা। অর্ণি মায়ের ডাকের কোনো সাড়া দিল না। কি অদ্ভুত ব্যাপার! এবার আমার সন্দেহ আরও গাঢ় হতে লাগল। আমার মনে হচ্ছে শিশিরের সাথে আসলেই অর্ণির সম্পর্ক ছিল, কিন্তু এই সম্পর্কের কথা বাড়ির আর কেউ জানত না। অর্ণি তাই আমার কাছে লুকিয়ে চুরিয়েই রাতের বেলা এসেছিল। সে এখন পর্যন্ত বিষয়টা কাউকে জানাতে চায় না, হয়তোবা ওর ভেতর লজ্জা বেশি বলেই। শিশির এসেছে আধ ঘন্টা পর। সে তার মার কাছে না গিয়ে সরাসরি আমার কাছে এসেছে। ও আসতেই আমি বললাম, অর্ণি ঘর থেকে বের হচ্ছে না কেন? শিশির হো হো করে হেসে উঠে বলল, আমি কি ওর গার্ডিয়ান? না, তুমি ওর প্রেমিক। প্রেমিকের অনুমতি না থাকলে প্রেমিকা বের হবে কি করে ঘর থেকে? শিশির চোখ মুখ লাল করে বলল, পৃথু, বারবার একটা কথা শুনতে ভালো লাগে না। তুমি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছ। বেশি বাড়াবাড়ি করছি তো কি? আমি বললাম তো রাতে এ বিষয়ে আমি কিছুই জানি না। তবুও কেন বারবার এক কথায় বলছ? ওর এই কথাগুলো আমার কেন জানি ভালো লাগল না। মন খুব খারাপ হয়ে গেল। কেঁদে উঠলাম আমি। শিশির বলল, এতে কাঁদবার কি আছে? কাঁদছ কেন আবার? কাঁদব না তো কি? তুমি আমার সাথে যা তা করবে আর আমি সব মেনে নিব, তাই না? তোমার সাথে যা তা কি করেছি আমি? কি করেছ তা কি তোমার মাকে এখানে ডেকে এনে বলবো নাকি উনার সামনে? শিশির বলল, আনো, ডেকে আনো। আমি তো ভেবেছিলাম তুমি অনেক আগেই মার কাছে সবকিছু বলে দিয়েছ। ওর সাহস দেখে আমি ঘাবড়ে গেলাম। আসলে ব্যাপারটা তাহলে কি? শিশির বলল, কি ডাকছ না কেন? আমি বুদ্ধি করে বললাম, এবারের মতো বাঁচিয়ে দিলাম, কিন্তু এর একটা বিনিময় দিতে হবে আমায় তোমার। শিশির হাসল। হেসে বলল, মেয়েরা সবকিছুর জন্যই একটা বিনিময় চাইবেই। যাগ্গে, বলো কি বিনিময় চাও? আমি আজ রাত অর্ণিকে চাই, ওর সাথে কথা বলতে চাই। শিশির বলল, এখনো সেই অর্ণি? আচ্ছা, অর্ণির যদি সৎ সাহস থাকত তবে তো এতক্ষণে সবকিছু ওলট পালট করে দিত সে। তোমার কি মনে হয় ওলট পালট করে দিত না? হ্যাঁ দিত, আবার অনেকেই দিত না।
অর্ণির লজ্জা বেশি বলে সে সাইলেন্ট আছে। শিশির এতক্ষণ দাঁড়িয়েছিল। এবার সে খাটের উপর বসল। বসে একগাল হেসে বলল, একজনের সর্বনাশ হয়ে যাচ্ছে তখনও সে লজ্জার কারণে চুপ হয়ে থাকবে। আচ্ছা, দুদিন পর যখন তার পেট বাড়বে, মানে একটা আনমেরিড মেয়ে প্রেগন্যান্ট হয়ে গেছে, এটা যখন পাড়ার মানুষ জানবে তখন লজ্জা কোথায় থাকবে? আমি বললাম, সেটাই তো। আজ রাতে তুমি যদি ওকে ডেকে আনো তবে আমি এই বিষয়টাই বুঝাবো তাকে। বলবো, সবার সামনে বিষয়টা খুলে বলতে। আর ও যখন সবকিছু খুলে বলবে তখনই তো আমার সুযোগ। তোমার 12টা বাজিয়ে ছাড়ব তখন আমি। শিশির হো হো করে হেসে উঠে বলল, তুমি আমার 12টা না একটাও বাজাতে পারবে না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। যদি চ্যালেঞ্জ তুমি জিতো তবে তোমার যা ইচ্ছে তা করবে আমায়। আর আমি জিতে গেলে? তুমি জিতে গেলে কি? আমায় যেভাবে কাল সারা রাত বাইরে রেখেছ সেভাবে তোমায়ও এক রাত বাইরে রাখব আমি। আমি বললাম, সে দেখা যাবে। অর্ণিকে শিশিরের গিয়ে ডেকে আনতে হলো না। রাতের বেলায় আমরা সবাই খেতে বসেছি, তখন অর্ণি আর অর্ণির মা আমাদের ঘরে এলো। মা ওর দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে বললেন, এতক্ষণে এসেছিস? কি হলো তোর বলতো অর্ণি? নিজের ভাইয়ের বিয়ে আর এতে তোর কোনো আনন্দ উল্লাস নাই? সারাদিন বসে আছিস ঘরের ভেতর। অর্ণি মার কথা শুনে কিছু বলল না। মুখ ভার করে একপাশে দাঁড়িয়ে রইল। তার মা এবার তার হাতটা ধরে প্রচণ্ডভাবে ঝাঁকুনি দিয়ে বলল, এখনো যদি না বলতে পারিস তবে কখন বলতে পারবি রে মুখপুরি? অর্ণির মা এবার তার হাতটা ধরে প্রচণ্ডভাবে ঝাঁকুনি দিয়ে বলল, এখনো যদি না বলতে পারিস তবে কখন বলতে পারবি রে মুখপুরি? অর্ণি তার মুখ ওড়না দিয়ে চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। তার মা এবার মুখ থেকে ওড়না টেনে খুলে নিয়ে ওর গালে দুটো চড় বসিয়ে দিয়ে বললেন, যখন ভুল করেছিলে তখন শরম কই ছিল? এই কান্না তখন কই লুকাই ছিল? এখন কান্না করে লাভ নাই। তোর সাথে যা হয়েছে তা বল। অর্ণি কিছু বলতে পারছে না কান্নার জন্য। সে আরো জোরে জোরে কাঁদছে। আর তার মা তার হাতে ঝাঁকুনি দিয়ে বলেই চলছে, এই মুখপুরি বল। বলস না কেন? মুখে কি কুলু পাটছস? অর্ণি তবুও কাঁদে। ওর কান্না দেখে আমার কি যে মায়া হয়। আমি বুঝতে পারি ওর দুঃখটা। বেচারি মনে হয় আমার সংসারটা নষ্ট করে দিতে চাইছে না, লুকিয়ে রাখতে চাইছে সবকিছু। কিন্তু ওর মার জন্য পারছে না। মা যে সবকিছু জেনে গেছে। তাছাড়া পৃথিবীর কোনো মাই কি চাইবে আর তার মেয়ের জীবনে দুঃখ নেমে আসুক? অর্ণিকে এমনভাবে কাঁদতে দেখে মা তার কাছে এগিয়ে গেলেন। মাকে এগিয়ে যেতে দেখে অর্ণি গিয়ে জলের মতো লুটিয়ে পড়ল মার বুকের উপর। মা ওর পিঠে তখন আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে রে অর্ণি? খুলে বলতো মা। অর্ণির মা তখন সামান্য এগিয়ে এসে বললেন, ওর কাছে কিছু জিজ্ঞেস করে লাভ নাই। ও মুখে কুলু পাটছে। যা জিজ্ঞাস করার আপনার ছেলের কাছে জিজ্ঞাস করেন। মা বড্ড অবাক হলেন। আর অবাক হওয়া গলায় অর্ণিকে ছেড়ে দিয়ে সামান্য স্বরে এসে বললেন, কি বলতাছ ছোট? আমার ছেলের কাছে কি জিজ্ঞাস করব? অর্ণির মা তার মুখটা কেমন ভার ভার করে বললেন, আপনি জিজ্ঞাস করুন না আগে। বলুন, অর্ণির সাথে সে কি করেছে? মানে? মার মুখ কেমন লাল হয়ে গেছে। হাত পা কাঁপছে। শিশির টেবিলের উপর বসে আছে। তাকেও কেমন বোকাশোকা দেখাচ্ছে। মা শিশিরের দিকে একবার তাকালেন। আরেকবার তাকালেন অর্ণির দিকে। অর্ণির কান্না তখন অবশ্য থেমেছে, কিন্তু চোখ দিয়ে জল গড়ানো থামেনি। চোখের জল তখনও গাল বেয়ে টপটপ করে নিচে গড়িয়েই যাচ্ছে। মা আবার তাকালেন শিশিরের দিকে।
কড়া গলায় জিজ্ঞেস করলেন, কিরে শিশির, তোর ছোট কাকি মা কি বলল রে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শিশির চুপ করে রইল, কোনো কথা বলছে না। অর্ণির মা দূর থেকে দাঁড়িয়েই বললেন, এখন চুপ কেন রে? অবুঝ মেয়েটাকে বুলিয়ে বালিয়ে দিলই তো সর্বনাশ করে। এখন যে তুই বিয়ে করে ঘরে বউ আনলি, অর্ণির কি হবে এখন? আর ওর পেটের বাচ্চাটার? মা এই কথা শুনে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। আমি তার কাছে যেতে চাইলে তিনি ইশারা করে না করলেন। তারপর তিনি হাঁটতে হাঁটতে শিশিরের কাছে গেলেন। গিয়ে শিশিরের জামার কলার টেনে ধরে বসা থেকে উপরে তুলে নিয়ে মেঝেতে টেনে এনে প্রচণ্ড জোরে তার গালের দুপাশে টানা চড় বসাতে লাগলেন। শিশির তবুও চুপ করে আছে, কিন্তু ও পাশ থেকে অর্ণি হাউমাউ করে আবার কেঁদে উঠেছে। আর অর্ণির মা দূরে দাঁড়িয়ে থেকে শিশিরের মার খাওয়া দেখছে। তাকে দেখে বোঝা যায় তিনি খুব ভালোভাবেই উপভোগ করছেন বিষয়টা। আমারও প্রথম প্রথম খারাপ লাগছিল ওর মার খাওয়া দেখে, কিন্তু এখন ভালো লাগছে। মনে হচ্ছে যে অপরাধ ও করেছে, এর জন্য ওকে বটি দিয়ে কুটি কুটি করে কেটে ফেলা উচিত। আমার ভাবতে দেরি হলো, কিন্তু মারে কাজ করতে দেরি হলো না। মা ওকে ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বটি নিয়ে এসে শিশিরের একেবারে কাছে গিয়ে বললেন, কুত্তার বাচ্চা, তোরে আমি জীবনে একটা ফুলের টোকাও দেইনি। যা চাইছস তাই দিছি জীবনভর। কোনো কিছুর অভাব রাখিনি তোর আমি। আর তুই কি না? কথা শেষ না করেই মা বটির কোপ ছেড়ে দিলেন শিশিরের ঘাড়ের উপর। কিন্তু ততক্ষণে বটি আর শিশিরের মাঝখানে এসে দাঁড়িয়ে গিয়েছে অর্ণি। আমি মুহূর্তের জন্য ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিলাম। চোখ খুললাম আমি অর্ণির মায়ের প্রবল আর্তনাদে। তিনি আর্তনাদ করে বলে উঠলেন, মা মারে তুই এইটা কি করলি? আমি চোখ খুলে দেখি অর্ণির একেবারে কাঁধে পড়েছে বটির কোপটা। ওখান থেকে দরদর করে রক্ত নামছে প্রবল স্রোতে। মা হাতে বটি নিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছেন, তার মুখে কোনো শব্দ নেই। শিশির এসে ঝাঁপিয়ে পড়েছে অর্ণির গায়ের উপর। অর্ণির মাথায় মুখে হাত বুলিয়ে দিতে দিতে সে কান্নামাখা গলায় বলছে, এটা কি করলি রে তুই বোন? এটা কি করলি তুই? অর্ণির মাও দৌড়ে এলো অর্ণির কাছে। তিনি এসে অর্ণির হাতটা ধরতে চাইতেন, সে হাত সরিয়ে নিয়ে বলল, আল্লাহর দোহাই লাগে, এই পাপী হাত দিয়া তুমি আমারে ছুঁইও না মা। অর্ণির মা মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন। অর্ণি এবার হাতের ইশারায় আমায় ডাকল আমার শাশুড়ি মাকে। তারপর দু হাত দিয়ে আমাদের দুজনের হাত ধরে কাঁপতে কাঁপতে বলল, শিশির ভাইয়া আমার আপন ভাইয়ের চেয়েও বেশি আপন। ওর জন্য কোনো দিন আমি ভাইয়ের অভাব বোধ করিনি। আমি ভুলেও জানি না শিশির ভাইয়া আমার দিকে খারাপ চোখে কোনো দিন তাকাতে। আর তার উপর এই মিথ্যা অপবাদটা সাজিয়েছে এই আমার মা। কথাটা বলে সে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতেই সে আবার বলল, আসলে শিলা আপুর বাবু যখন পেটে তখন আমি তাদের বাড়ি গিয়েছিলাম আপুকে কাজে সাহায্য করতে। কদিন থেকেছিলাম ওখানে। আর ওই সময়ই দুলাভাই আমায় রেপোর্ট করে। কথাটা বলতে গিয়ে হেঁচকি তুলে কেঁদে উঠে অর্ণি। তারপর কান্নার গতি খানিক কমিয়ে এনে বলে, আমি ভয় কারোর কাছে বলিনি কথাটা। এরপরই আমার পেটে বাচ্চা আসে। মা তখন সবকিছু বুঝে যায়। আমি খুলে বলি মার কাছে সবকিছু তখন। আর মা শুনে বলেন, তোর দুলাভাইকে এই নিয়ে কিছু বলা যাবে না। বললে, তোর বোনকে ডিভোর্স দিয়ে দিতে পারে ও। ডিভোর্স দিয়ে দিল, দুটো বাচ্চা নিয়ে কোথায় যাবে তোর বোন? এর চেয়ে তুই ওই বিষয়টা ভুলে যা। আর মনে কর তোকে রেপ করেছে তোর শিশির ভাইয়া। ওর যেহেতু বিয়ে ঠিকঠাক, তবে এখন কিছু বলে লাভ নাই। বউ বাড়িতে আনুক, তারপর বউয়ের কাছে গিয়ে সব বলবি বানিয়ে। বলবি,
আপনি শিশির ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিন। ও আমার সর্বনাশ করেছে। আমি কিছুতেই রাজি হই না এ কথায়। এর জন্য মা আমায় অনেক মারে। অবশেষে রাজি হই আমি কোনো উপায় না দেখে। আর তোমাদের বাসর ঘরে এসে এই সব কিছু বলি। কথাগুলো বলে কাঁদতে থাকে অর্নি। চিৎকার করে কাঁদতে থাকে সে। তার দু চোখ বেয়ে অজর ধারায় জল নামে। অর্নি আর কথা বলতে পারছে না। ওর জখম হওয়া স্থান থেকে এখনো রক্ত গড়িয়ে নামছে। বাড়িতে অ্যাম্বুলেন্স আনা হয়েছে ফোন করে। কিন্তু অর্নি কিছুতেই হসপিটালে যাবে না। সে বলল, আমার সময় শেষ। আর বাঁচব না আমি। পৃথিবীর সবচেয়ে ভালো হসপিটালে গেলেও আর কাজ হবে না। তারপর সে তার মাকে কাছে ডেকে নিল। কাছে ডেকে নিয়ে বলল, মা, এই তোমাদের মতো কিছু মায়ের জন্যই এভাবে অকালে ভেঙে যায় অনেক মেয়ের স্বপ্ন, অনেক মেয়ের সংসার, কখনো বা অনেক মেয়ের প্রাণ। তোমরা অন্যের ক্ষতি করতে চাও, কিন্তু এই কথা জানো না যে অন্যের ক্ষতি করতে গিয়ে উল্টো নিজের ক্ষতিই করে বসো তোমরা। অর্নির মা কাঁদছে। অর্নির গলা জড়িয়ে ধরে কাঁদছে। অর্নি শেষমেশ আমার দিকে তাকাল। আর আমার হাতটা শক্ত করে চেপে ধরে দীর্ঘ একটা শ্বাস ছাড়ল। তারপর আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেলল। আর কিছুতেই সে চোখ খুলল না। সারা বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছে। মা কাঁদছেন, অর্নির মা কাঁদছে, কাঁদছে বাড়ির অন্য সবকজন মানুষই। শিশির তখনও অর্নির একটা হাত চেপে ধরে কাঁদছে। আমি এবার তার কাছে গেলাম। গিয়ে শিশিরের একটা হাত ধরে বললাম, আমায় ক্ষমা করে দাও শিশির। আমি তোমায় ভুল বুঝেছিলাম। শিশির আমার দিকে জলভরা চোখে তাকালো। তাকিয়ে বলল, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নাই। কিন্তু এই মিথ্যুক মহিলা আর তার মেয়ের জামাই যার জন্য আমার বোনের জীবন অকালে নষ্ট হলো তাদের আমি ছাড়ব না। কিছুতেই ছাড়ব না। অর্নির মার দিকে হুঙ্কার ছেড়ে দিয়ে কথাটা বলল শিশির। সমাপ্ত।